লাস্ট ভিডিওতেই আমি বলেছিলাম যে এই জার্মানি অন পেপার দে আর গুড। অন পেপার নাগেলসম্যানের আন্ডারে যেসব প্লেয়ার রয়েছে, উইটস, তারপর ডিফেন্সে জোনাথন টা, স্লটারব্যাক, তারপর হচ্ছে সানে, এই প্লেয়ারগুলো দে আর গুড। তাদের কাছে ভালো ভালো প্লেয়ার আছেন, ম্যানুয়াল নয়ার উইথ ক্যাপ্টেন্সি অফ ম্যানুয়াল নয়ার, দে আর গুড অন পেপার। কিন্তু অফ পেপার তারা কতটা কী করে দেখাতে পারবে সেটা নিয়ে আমার সন্দেহ ছিল, কিন্তু কালকে রাতের পর কুরাসাওয়ের এগেনস্টে এরকম একটা পারফরমেন্স, আই নো কুরাসাও ইজ নট আ গুড টিম, কিন্তু কুরাসাওয়ের এগেনস্টে যেভাবে 7-1 গোল, এর আগেও জার্মানি একটা টিমকে 7 গোল দিয়েছে। আর ওই কালকে রাতের ম্যাচ দেখে ওই পার্টিকুলার ন্যাশনালিটিকে সাপোর্ট করা কিছু সাপোর্টারদের আই গেস চোখে জল চলে এসছে, চোখে জল চলে আসারই কথা। এরকম পারফরমেন্স যদি জার্মানি দিতে থাকে, আর ভাই যা খেলা দেখিয়েছে জার্মানি, আমরা তো এটাই এক্সপেক্ট করি ওয়ার্ল্ড কাপে। এই যে গোল হবে, মানে একটা ম্যাচ হবে, এরকম হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, আমরা তো এরকমই এক্সপেক্ট করি। আর জার্মানির কাছ থেকে অবভিয়াস ভাই, জার্মানি যদি নিজের অকাতে চলে আসে না, একটা ব্যাপার থাকে না অকাত, নিজের লেভেল দেখানোর ব্যাপার, জার্মানি যদি নিজের লেভেল দেখানোর জিনিসে চলে আসে, দেন জার্মানির উপরে আমি কোনো কথাই বলবো না। 7-1, 7-1 হচ্ছে ফাইনাল স্কোর। কোনো মজা না ভাই, 7-1। আর সাতের মধ্যে ছজনই মানে ছটা যে গোল স্কোরার, তার হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট গোল স্কোরার, 6 গোল স্কোরার, দে আর ডিফারেন্ট। শুধুমাত্র কাই হাভার্টস একটা এক্সট্রা পেনাল্টি পেয়েছে বলে দ্য স্কোর শিট ইজ 7-1। এই স্কোর শিটটা কুরাসার এগেনস্টে জার্মানি যখন করেছে, তো কুরাসার এগেনস্টে কিছু বলি, কুরাসা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাইড হওয়া এভার স্মলেস্ট কান্ট্রি বলতে গেলে, সব থেকে ছোটো কান্ট্রি। অ্যান্ড কুরাসাওয়ের পপুলেশন, টোটাল পপুলেশন 1,56,000 অনলি, যেখানে আমাদের ইন্ডিয়ান পপুলেশন 1,40 crore ক্রসড। ওকে, এই 2026-এ দাঁড়িয়ে আমি বলবো 140 কোটির উপরে ছাড়িয়ে গেছে। কিন্তু কুরাসাওয়ের ক্ষেত্রে 1,56,000 অনলি পপুলেশন, বাট স্টিল দে আর কোয়ালিফাইং ফর দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ। অ্যান্ড জার্মানির এগেনস্টে প্রথম হাফে, ফার্স্ট হাফে, সরি নট ফর দ্য ফার্স্ট হাফ, ফার্স্ট 20 মিনিটস যেভাবে তারা ডিফেন্ডিং করেছে, যেভাবে তারা গোল দিয়েছে, 1 গোলে তারা পিছিয়ে থাকা সত্ত্বেও তারা কিন্তু জার্মানির এগেনস্টে গোল দিয়েছে এই কোরাসাও টিমটা। দেন তারপর যখন জার্মানি ভাবলো যে হ্যাঁ ভাই এখন অকাতে আসতে হবে, আমাকে লেভেল দেখাতে হবে, এই একটা টিমের কাছে গোল খাচ্ছি, সেটা এখন পরের ব্যাপার। কিন্তু জার্মানিকে গোল দিয়েছে, এটা হচ্ছে তাদের কাছে বড় ব্যাপার। আমরা ইন্ডিয়ান ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স যারা আছি, তারা তো আমরা ইন্ডিয়ার যে ফুটবল টিম, তাদের কাছ থেকে তো এক্সপেক্টও করতে পারি না এই জিনিসগুলো। নো গাইজ, কুরাসাও ইজ আ স্মল টিম, সেরকম বড় লেভেলের প্লেয়ার নেই, পুরো নতুন মুখ এই ওয়ার্ল্ড কাপে। কিন্তু জার্মানির যে গ্রুপটা, এই গ্রুপের মধ্যে আরও ভালো ভালো টিম আছে, তারা জার্মানিকে টাফ অপোজিশন দেবেই, যেমন আইভারি কোস্ট, ইকুয়েডর, এই দুটো টিম খুবই ভালো টিম। অ্যান্ড জার্মানি আই গেস তাদের এগেনস্টে তো 7 গোল মারতে পারবে না, যেরকম কুরাসার এগেনস্টে দিয়েছে। অ্যান্ড আরও যে ম্যাচগুলো আমি যদি দেখি, অস্ট্রেলিয়া ভার্সেস টার্কি, এই ম্যাচটার ব্যাপারে আমি কিছু বলতে গেলে, অস্ট্রেলিয়া 2 গোলে টার্কিকে পরাজিত করেছে। কিন্তু যারা যারা ম্যাচটা দেখেছে, বা যারা আফটার ম্যাচ যে হাইলাইট আছে সেটা যদি দেখেছে, ভাই ফুল অ্যাটাক, অস্ট্রেলিয়ার ওপর ফুল অ্যাটাক হয়েছে, ফুল নির্যাতন হয়েছে, কিন্তু তাও অস্ট্রেলিয়া সেই জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে বার করে নিয়ে গোল করে বেরিয়ে গেছে। এই জিনিসটা তো অস্ট্রেলিয়া প্রুভ করেই দিয়েছে যে অনলি ডিফেন্স, ইফ হ্যাভ অনলি অনলি একটা একটা কম্প্যাক্ট ডিফেন্স যদি তোমাদের কাছে থাকে, তাহলে ইউ ক্যান উইন দ্য গেম। সেরকম অস্ট্রেলিয়া দেখিয়ে দিয়েছে ভাই, ডিফেন্সে 5খানা ব্যাক নিয়ে তারা খেলেছে, টোটাল 5খানা ব্যাক নিয়ে। অ্যান্ড তাও টার্কির এগেনস্টে তারা জিতে বেরিয়ে গেছে। পুরো ম্যাচ টার্কি এত অ্যাটাক করেছে, এত বেশি পরিমাণে অ্যাটাক করেছে, তাও সত্ত্বেও তারা একটা গোল কনভার্ট করতে পারলো না অস্ট্রেলিয়ার এগেনস্টে। আমি তো কিছু মিমও দেখতে পাচ্ছি যে কিছু দানবীয় ক্যাঙ্গারুর মাঝখানে ডার্ক হর্স ফেসে গেছে, কারণ টার্কিকে অ্যাজ আ ডার্ক হর্সই দেখা হয় প্রত্যেকটা কম্পিটিশনে। টার্কির কাছে ভালো প্লেয়ার আছে, কিন্তু তার মধ্যে তো রিয়াল মাদ্রিদের স্টার আর্দা গুলার, না সিরিয়াসলি ও ভালো খেলেছে এই ম্যাচটাতে, খুবই ভালো খেলেছে। ওর যে ফ্রি কিকটা, ওটা যদি আরেকটুখানি কার্ল করতো না, অন গোলেই ছিল, কিন্তু আরেকটুখানি কার্ল হয়ে যদি ভিতর দিকে ঢুকতো, তাহলে ভাই ওটা গোল নিশ্চিতই ছিল। দেন চাওয়ালুলু, ভাই ওরা ভালো প্লেয়ার, ভালো খেলেছে, ভালো অ্যাটাক করেছে। কিন্তু তারপরেও অস্ট্রেলিয়ার কাছে, অস্ট্রেলিয়া যেভাবে ডিফেন্স করেছে, ট্রানজিশনে গিয়ে মানে কাউন্টার অ্যাটাকে যেভাবে গোলগুলো করেছে, এই দুটো প্লেয়ার, একটা মিড ক্যাফে, আই ডোন্ট নো কোথায় খেলে, আমি তো প্রথমবার শুনছি এই প্লেয়ারের নামগুলো। তারপর আরেকটা প্লেয়ার ছিল যে গোল স্কোর করেছে, এই প্লেয়ারগুলো যেভাবে গোল কনভার্ট করেছে, টোটাল শটও বেশি না, তাদের এক্সজিও অস্ট্রেলিয়ার থেকে বেশি না। এই অস্ট্রেলিয়ার বল পজিশন 28% জাস্ট, অ্যান্ড 72% ফর টার্কি। মানে এই পজিশন, এই যে স্ট্যাটিস্টিক্স, এগুলো দেখলেই বোঝা যায় যে কে ভালো খেলেছে, কে খারাপ খেলেছে। অস্ট্রেলিয়া পুরোপুরি তাদের ডিফেন্ডারদের ওপর বেস করে বেরিয়ে গেছে। আর শেষে তো এটাই প্রুভ করলো না যে তোমাদের কাছে ভালো ডিফেন্ডার থাকলে তাহলে ইউ ক্যান উইন দ্য গেম। অস্ট্রেলিয়া এই জিনিসটা প্রুভ করে বেরিয়ে গেছে। আর ওদের হাইট ডিফারেন্স ভাই, ওই লেস্টার সিটির 1.98 হাইটের নাম, 1.98 মিটার ওর হাইট। ও ভাই, 1.98 হাইট, ও যে জিনিসটা দেখালো হাইট ডিফারেন্স কতটা ম্যাটার করে। অ্যান্ড কোথায় খেলে জানো? লেস্টার সিটিতে খেলে, ইএফএলে খেলছে এখন চ্যাম্পিয়নশিপে, ঠিক আছে। ভালো প্লেয়ার, ওখানে ভালো ভালো প্লেয়ারই আছে অস্ট্রেলিয়ার কাছেও, দে হ্যাভ গুড প্লেয়ার্স। আর
আমি যদি বলি 4 দিন ধরে যে ম্যাচগুলো চলছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হলো নেদারল্যান্ড ভার্সেস জাপান। আমি আগের ভিডিওতে বলছিলাম যে নেদারল্যান্ডস ভার্সেস জাপান এই ম্যাচটা খুবই ভালো হতে চলেছে। আই গেস ব্রাজিল আর মরক্কোর থেকে যে ম্যাচটা হয়েছিল ওটাতে তো মরক্কো একতরফা বলতে গেলে অ্যাটাকিং ভালোই করেছে, কারণ ব্রাজিলের যে মিডফিল্ড ফ্যাবিনিও, ক্যাসেমিরো এই বয়স্ক বয়স্ক প্লেয়ারদের নিয়ে হয় নাকি? সেই জায়গায় দাঁড়িয়ে নেদারল্যান্ডস ভার্সেস জাপান খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে, বিশেষ করে সেকেন্ড হাফটা ওয়ান অফ দ্য বেস্ট সেকেন্ড হাফ ম্যাচেস ইন দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ বাই সো ফার আমি এতক্ষণ যা দেখেছি। জাপান এমনই একটা টিম, তাদের কাছে খুব ভালো মানের প্লেয়ার নেই, মানে ওয়ার্ল্ডের সব থেকে ভালো প্লেয়ার নেই, তারা ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট ক্লাবে খেলে না, দে আর নট দ্য স্টার প্লেয়ার্স, তারা ফার্স্ট টিমেও চান্স পায় না। কিন্তু তারা যখন ন্যাশনাল টিমে খেলে, তারা যে পেসি খেলাটা খেলে, ফাস্ট প্লে যেটা হয় না যে বল ধরবে ছাড়বে ধরবে ছাড়বে, অ্যান্ড দে হ্যাভ ইনক্রেডিবল স্পিড। একটা স্পিড হয় যে একটা 100 মিটার স্প্রিন্ট হয়, খুব জোরে দৌড়াচ্ছে, 100 মিটার পরে গিয়ে সে উইন গেইন করছে। আর একটা হয় শর্ট স্প্রিন্ট, ছোটো ডিস্টেন্সের মধ্যে খুব জোরে দৌড়ানো। জাপান সেই জিনিসটাকে ভালোভাবে কনভার্ট করেছে। অ্যান্ড জাপানের এই প্লেয়ারগুলো, ওদের যে মেন্টালিটি, ভাই প্রথম কথা হচ্ছে জাপানকে দেখলে, আর যবে থেকে আমি অ্যানিমে দেখা স্টার্ট করেছি, জাপানকে দেখলে আমার ওই ব্লু লক 2.0 যে প্রজেক্টটা ওটার কথা মাথায় আসে। ওর কোচ তো ওইভাবেই এই প্লেয়ারগুলোকে কনভার্ট করছে, দূরপাল্লার শট, দেন ওয়ান টাচ প্লে, কোথা থেকে শট নিলে গোল করতে পারবে, তাদের ট্যাকটিক্যাল ফর্মুলেটিভ, দে হ্যাভ ইনক্রেডিবল ইন দ্য ন্যাশনাল টিম। তারা খুবই ভালো করে এই জিনিসগুলো কনভার্ট করছে গ্রাউন্ডে। নেদারল্যান্ড হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এই ওয়ার্ল্ড কাপে ডিফেন্সিভ টিম। ভ্যানজিন ভারডাইক, ভ্যান ডিভেক, এই যে এই প্লেয়ারগুলো, ডামফ্রিজ, ভাই সবার হাইট দেখতে গেলে 1.9-এর উপরে, 1.9-এর উপরে তাদের হাইট। ডামফ্রিজ তো রিয়াল মাদ্রিদে সদ্য সাইনিং করলো, রিয়াল মাদ্রিদে সদ্য চলে এসছে, পাপা পেরেজ তাকে নিয়ে চলে এসছে। নেদারল্যান্ডের মিডফিল্ডও ভালো, ফ্র্যাঙ্কি দে জং, গ্যাভেনবার্গ, তারপরে ইন্ডিয়ার্স তিনজনেই খুবই ভালো ভালো টপ টিম বিলং করে। ভাই ফ্র্যাঙ্কি দে জং ফ্রম এফসি বার্সেলোনা, তারপর গ্যাভেনবার্গ ফ্রম লিভারপুল, ইন্ডিয়ার্স ফ্রম ম্যান সিটি। ভাই এত ভালো ভালো টিম বিলং করে, ডিফেন্সও খুব ভালো তাদের, কিন্তু দেখতে গেলে ফ্রন্ট লাইন তাদের তুলনামূলক একটু কমা। একপাশে কোডি গ্যাকপো, হি ইজ আ গুড প্লেয়ার, লিভারপুলের হয়ে খুবই ভালো এই কার্লিং শটে কর্নার থেকে কাটব্যাক করে গোলগুলো করে। বাট বাকি প্লেয়ারগুলো আমি বলবো না যে খুবই ভালো। রোনাল্ড কোম্যানের আন্ডারে তারা যেভাবে পারফরমেন্স করছে, দে আর আ স্ট্রং ক্যান্ডিডেট। প্রত্যেক বছরই তারা স্ট্রং ক্যান্ডিডেট থাকে ফর উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ। লাস্ট ইয়ার আর্জেন্টিনার কাছে হেরে বেরিয়ে গেছে, এই বছর তাদের টিম আরও ভালো, অ্যান্ড আই গেস তারা অনেক দূর পর্যন্ত যাবে। কিন্তু সেকেন্ড হাফে জাপানের এগেনস্টে তারা যেভাবে গোলগুলো ফার্স্টে স্কোর করছিল, ভ্যানজিল ভারডাইক যে কর্নার থেকে হেডে গোলটা করলো, ওই সেট পিস থেকে যে গোলটা আসলো, ওই মারাত্মক। যে কার্লিংটা তোমরা একটা হয় না যে নর্মাল জাস্ট হেড করছে, একটা প্লেয়ার জাস্ট হেড করছে গোলের দিকে, একটা স্ট্রেট লাইনে বল যাচ্ছে, এরকমভাবে হেডে গোল হয়ে গেল। বাট ওই যে কার্লিংনেসটা যে আনার ব্যাপারটা, ওই যে কার্ভ করছে বলটা অন সুইংয়ে, ওই জিনিসটা করা হয় খুব কঠিন, খুবই কঠিন। অ্যান্ড ভ্যানডাইক ওই জিনিসটা ওই কনভার্ট করলো গোলটা। ভাই আর এই ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোতে আমি যতই স্ট্যাটিস্টিক্স দেখি, তত আমার কাছে মনে হয় লস। ঠিক আছে, কারণ কে কোনখান থেকে কীভাবে গোল করে দিয়ে বেরিয়ে যাবে কেউ সেটা বলতেও পারবে না। এই অস্ট্রেলিয়া ভার্সেস টার্কির ম্যাচটাতে অস্ট্রেলিয়ার মানে কোনো অ্যাটাকই নেই সেরকম, ফাইনাল থার্ডে কনভার্ট বলতে গেলে দুটো এরকম, দুটো অনশট মানে 3টে অনশট রেখেছে, তার মধ্যে দুটো গোল হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। আর টার্কি তো কন্টিনিউয়াসলি অ্যাটাক করেই গেছে, কিন্তু তারা কনভার্ট করে উঠতে পারেনি। সেরকমই নেদারল্যান্ড আর এই জাপান, নেদারল্যান্ড ফার্স্টে একটু ডিফেন্সিভ খেলছিল, জাপান ভালো অ্যাটাক করছিল। তারা যখন মানে তাদের ফাইনাল থার্ড যে একটা ট্রানজিশন ব্যাপার থাকে না, কনভার্টের একটা ব্যাপার, ফাইনাল থার্ডে গিয়ে বল গোলের দিকে কীভাবে কনভার্ট করবে। অনেক টিম আছে আমরা সাধারণত দেখেছি যে ডিফেন্স থেকে মিডফিল্ডে বল গেল, মিডফিল্ড থেকে উইঙ্গারের কাছে বল গেল, উইঙ্গার আবার ব্যাকপাস করে দিচ্ছে, কারণ কি ফাইনাল থার্ডে গিয়ে যে কনভার্টের ব্যাপারটা তারা করে উঠতে পারছে না। অনেক টিমের এই জিনিসটা খুব স্লো হয়, যেমন বার্সেলোনা কনভার্টের এই ব্যাপারটা খুব স্লো হয়ে যায়, কিন্তু হান্সি ফ্লিকের আন্ডারে এই জিনিসটা খুবই ওভারকাম করে উঠেছে বার্সেলোনা। নেদারল্যান্ডের ক্ষেত্রে সেরকম হচ্ছিল, ফাইনাল থার্ডে গিয়ে কনভার্ট করে উঠতে পারছিল না, তাই তারা সেট পিসে বেশিরভাগ করে অ্যাটাক করছিল। কিন্তু জাপানের ক্ষেত্রে অপোজিট ভাই, তারা ফাস্ট প্লে খেলছিল, তারা এই কনভার্টের ব্যাপারটা খুবই সুন্দরভাবে দেখিয়েছে যে কীভাবে করতে হয়।